নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে ত্রিপুরা টিটেট পেপার 2 এর জন্য সোশ্যাল সায়েন্স টপিক মৌলিক অধিকার থেকে বাছাই করা 30 মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং কোয়েশ্চেনগুলো আপনাদের কাঙ্ক্ষিত লেভেলে পৌঁছে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের মতামত জানাতে পারেন। তো শুরু করছি আজকের ভিডিওটা প্রথম কোয়েশ্চেন দিয়ে, যেখানে বলা হয়েছে সংবিধানের কত নং ধারা কোন অবস্থাতেই স্থগিত রাখা যায় না। তো মনে রাখবেন, সংবিধানের কত নং ধারা কোন অবস্থাতে স্থগিত রাখা যায় না, সেটা হলো 20 ও 21 নং ধারা কিন্তু কোনো অবস্থাতেই স্থগিত রাখা যাবে না। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন, চাইলে হ্যান্ডনোট বানিয়ে ফেলতে পারেন। তারপর 2 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে কোন ধারণা ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে বহুবার চর্চিত হয়েছে। কোন ধারণাটা ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে বহুবার চর্চিত হয়েছে, সেটা কিন্তু চর্চিত হয়েছে মৌলিক অধিকারের ধারণা। মৌলিক অধিকারের ধারণা যেটা, সেটা কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে বহুবার চর্চিত হয়েছিল। তারপর 3 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে 1931 অর্থাৎ 1931 সালে সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে মৌলিক অধিকারের সমর্থনে একটি প্রস্তাব গৃহীত হয়। তো মনে রাখবেন, আমরা যারা হিস্ট্রি পড়েছিলাম বা হিস্ট্রি যখন আমরা পড়ি, তখন কিন্তু আমরা এই জিনিসটা পাই যে 1931 সালে সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেসের যে অধিবেশনটা বসেছিল, সেটা কিন্তু করাচি অধিবেশন। সেটা জানলেই কিন্তু আমরা সহজেই এই কোয়েশ্চেনের আনসারটা করতে পারবো। তো ওই অধিবেশনে মৌলিক অধিকারের সমর্থনে কিন্তু একটা প্রস্তাব পেশ করা হয়েছিল, তো সেটা হয়েছিল করাচি অধিবেশনে। তো মনে রাখবেন, করাচি অধিবেশনে। তারপর 4 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভারতীয় নাগরিকদের সাধারণ আইনি অধিকার রক্ষার্থে আছে কোন আইন। তো মনে রাখবেন, ভারতীয় নাগরিকদের সাধারণ আইনি অধিকার রক্ষার জন্য আছে কিন্তু সাধারণ আইন সেগুলো কিন্তু রয়েছে। তারপর 5 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে নিচের কোনটি দেশের মৌলিক আইন অর্থাৎ সংবিধান দ্বারা স্বীকৃত ও সংরক্ষিত হয়। নিচের কোনটি দেশের মৌলিক আইন অর্থাৎ সংবিধান দ্বারা স্বীকৃত ও সংরক্ষিত হয়, সেটা হলো মৌলিক অধিকার আইন। মৌলিক অধিকার আইন কিন্তু সংবিধান দ্বারা স্বীকৃত ও সংরক্ষিত হয়। তারপর কত নং ধারার অধীনে রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন। তো রাষ্ট্রপতি কিন্তু 352 নং ধারার অধীনে থেকেই কিন্তু জাতীয় জরুরি অবস্থা জারি করতে সক্ষম হন। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা আপনারা ভালো করে মনে রাখবেন। 352 নং ধারায় কিন্তু বিভিন্ন ধরনের এক্সামে কিন্তু এই কোয়েশ্চেনটা দেওয়া হয়। কত নং ধারার অধীনে অধিবেশনে রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন, সেটা 352 নং ধারার অধীনে। তো এটা অবশ্যই মনে রাখবেন আপনারা। তারপর 7 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে 1978 সালের 44তম সংশোধনীর মাধ্যমে ভারতের সংবিধানের কত নং ধারার অধীনে প্রদত্ত অধিকার প্রত্যাহার করা যাবে না। তো কিন্তু 20 ও 21 নং ধারার অধীনে থেকে কিন্তু সেই অধিকার যেটা রয়েছে 1978 সালে 44তম সংশোধনীর মাধ্যমে ভারতের সংবিধানের কত নং ধারার অধীনেও প্রদত্ত অধিকার প্রত্যাহার করা যাবে না। তো 20 ও 21 নং ধারার অধীনে থেকে সেগুলো কিন্তু প্রত্যাহার করা যাবে না, সেটা খুব ভালোভাবে মনে রাখবেন। ঠিক আছে, তো এবার আমরা 8 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা হচ্ছে ভারতের সংবিধানের কত নং ধারায় কোনো কারখানায় শিশুদের নিয়োগ নিষিদ্ধ ঘোষণা করা। কোনো কারখানায় যাতে কোনো ধরনের শিশুকে নিয়োগ করা যাবে না। কত বছর পর্যন্ত শিশুদের, এখানেও আমি এটা বলে দিই, 14 বছরের নিচে থাকা শিশুদের কিন্তু কোনো কারখানার কাজে নিয়োগ করা যাবে না। সেটা কিন্তু আইনের বিরুদ্ধে। তো সেটা কত নং ধারায় বলা হয়েছে, সেটা কিন্তু বলা হয়েছে সংবিধানের 24 নং ধারায় মেনশন করা রয়েছে। ঠিক আছে, এবার 9 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভারতের সংবিধানের অন্তর্ভুক্ত শোষণের বিরুদ্ধে অধিকার রক্ষা করে কাদের। তো শোষণের বিরুদ্ধে অধিকার যেটা, সেটা কাদের রক্ষা করে, সেটা কিন্তু সাধারণত শিশুদেরকেই রক্ষা করে থাকে। তারপর 10 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে হেবিয়াস কর্পাস রিটটি কোন স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করে। হেবিয়াস কর্পাস আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম, আপনারা যারা দেখেননি অবশ্যই একবার দেখে নেবেন। হেবিয়াস কর্পাস যে রিটটা বা যে লেখটা, সেটা কোন স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করে, সেটা একজন ব্যক্তির ব্যক্তিগত স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করে থাকে। ক্লিয়ার? এবার 11 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোন অধিকার রক্ষার উদ্দেশ্যে পাশ করা হয়েছে অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ আইন। তো কোন অধিকারটা রক্ষার স্বার্থে পাশ করা হয়েছিল অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ আইন, সেটা কিন্তু সাম্যের অধিকার রক্ষার স্বার্থেই কিন্তু অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ আইনটাকে পাশ করা হয়েছিল। তারপর 12 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে
ভারতীয় সংবিধানের কত নম্বর ধারার বিষয়বস্তু হলো স্বাধীনতার অধিকার? ভারতীয় সংবিধানের কত নম্বর ধারার বিষয়বস্তু হলো স্বাধীনতার অধিকার? সেটা হলো 19 নম্বর ধারার বিষয়বস্তু হলো স্বাধীনতার অধিকার। তারপর 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে নিচের কোনটি মৌলিক অধিকার নয়? তো মনে রাখবেন, এরকম কিন্তু অনেকগুলো অপশন দিয়ে আসতে পারে, তো আপনারা ভালোভাবে প্রিপেয়ার থাকবেন। ঠিক আছে, তো নিচের কোনটি মৌলিক অধিকার নয়? সেটা কিন্তু একই কাজের জন্য একই পারিশ্রমিক, যেটা সেটা কিন্তু মৌলিক অধিকারের আওতায় পড়ে না। ঠিক আছে, একই কাজের জন্য একই পারিশ্রমিক, সেটা কিন্তু মৌলিক অধিকারের তালিকায় পড়ে না। তারপর 14 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোন অধিকার বিদেশিরাও পেতে পারেন? বিদেশিরাও কোন অধিকারটা পেতে পারেন? তো সেটা হলো সাংবিধানিক প্রতিবিধানের অধিকার যেটা রয়েছে, সেটা কিন্তু একজন বিদেশিও আমাদের ভারত রাষ্ট্রে এসে সেগুলো পেতে পারেন। তারপর 15 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে স্বাধীনতার অধিকার অনুযায়ী শিখরা কি ব্যবহার করতে পারে? শিখরা কি ব্যবহার করতে পারে? শিখরা কৃপান ব্যবহার করতে পারে। ঠিক আছে, কৃপান, এরকম রয়েছে শিখদের 5টা জিনিস রয়েছে, কৃপান, কৃচ্ছা, এরকম কয়েকটা জিনিস তাদের, কৃপান, কৃচ্ছা, আরও কয়েকটা জিনিস আমার সঠিক মনে পড়ছে না। তো এই জিনিসগুলো কিন্তু ওনারা ব্যবহার করতে পারে। ঠিক আছে, এটা সংবিধানে তাদের রাইট দেওয়া হয়েছে। 16 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে নিচের কোনটি মূল সংবিধানের ছিল? নিচের কোনটি মূল সংবিধানে ছিল? ঠিক আছে, নিচের কোনটি মূল সংবিধানে ছিল? সেটা কিন্তু মৌলিক অধিকার যেটা, সেটা কিন্তু মূল সংবিধান থেকেই সেটা নথিভুক্ত ছিল মূল সংবিধানে। তারপর 17 নম্বর কোয়েশ্চেন, কোন অধিকার নিবর্তনমূলক আইন দ্বারা সংযত হয়? নিবর্তনমূলক আইন দ্বারা সংযত হয় একমাত্র স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকার যেটা রয়েছে, সেটা কিন্তু নিবর্তনমূলক আইন দ্বারা সংযত হয়। তারপর 18 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে মৌলিক অধিকার সংশোধনের অধিকার কার আছে? মৌলিক অধিকার যেটা, সেটা সংশোধন করার ক্ষমতা কার রয়েছে? সেটা হলো একমাত্র সংসদের। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন, একমাত্র সংসদেরই মৌলিক অধিকারটা সংশোধন করার ক্ষমতা রয়েছে। 19 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে মৌলিক অধিকার বলবৎ করার জন্য আদালত কি জারি করতে পারে? তা আমরা সবাই জানি মৌলিক অধিকার বলবৎ করার জন্য আদালত যে জিনিসটা জারি করতে পারে, সেটা হলো লেখ কিংবা রিট জারি করতে পারে। ঠিক আছে, তারপর 20 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে রাষ্ট্র যদি সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের কোনো সম্পত্তি হস্তগত করে তবে রাষ্ট্রকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। তো এরকম কিন্তু রাষ্ট্র যদি সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের কোনো সম্পত্তিকে হস্তগত করে ফেলে, তবে রাষ্ট্রকে সেই হস্তগত করার কারণে, অর্থাৎ সংখ্যালঘুদের যে যত টাকাই ক্ষতি হোক না কেন, সেই টাকাটা কিন্তু বেয়ার করতে হবে। ঠিক আছে, তো সেটা বলা হয়েছে 30(1)(a) নং ধারাতে কিন্তু এরকমটা নির্দেশিকা দেওয়া রয়েছে। ক্লিয়ার? এবার 21 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অন্যায়ভাবে গ্রেফতার ও আটকের বিরুদ্ধে সংরক্ষণমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা আছে? অন্যায়ভাবে গ্রেফতার ও আটকের বিরুদ্ধে সংরক্ষণমূলক ব্যবস্থার কথা বলা হয়েছে সংবিধানের 22 নম্বর ধারায়। ঠিক আছে, 22 নং ধারায় এমনটা নির্দেশিকা দেওয়া হয়েছে। 22 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে স্বাধীনতার অধিকারকে নিয়ন্ত্রিত করা যায়? স্বাধীনতার অধিকারকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? রাষ্ট্রের নিরাপত্তার কারণে। রাষ্ট্র যদি দেখে যে তাদের কোনো নিরাপত্তার অভাব ঘটছে, তাহলে সেই নিরাপত্তা বজায় রাখতে গিয়ে স্বাধীনতার অধিকারকে নিয়ন্ত্রণ করতে পারে। বিদেশি রাষ্ট্রের সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক রক্ষার্থে কিন্তু রাষ্ট্র কী করতে পারে? স্বাধীনতার অধিকারকে নিয়ন্ত্রণ করতে পারে। কিংবা জনশৃঙ্খলার কারণে, জনশৃঙ্খলা, জনগণের মধ্যে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হলে সেটাও কিন্তু জনশৃঙ্খলার স্বার্থে কিন্তু স্বাধীনতার অধিকারকে কী করতে পারে? নিয়ন্ত্রণ করতে পারে। ক্লিয়ার? তারপর 23 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভারতীয় সংবিধানের কত নং ধারার আলোচ্য বিষয় হলো সংখ্যালঘুদের জন্য নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা? সংখ্যালঘুদের জন্য নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনা করা যাবে এবং পরিচালনা করা যাবে, সেটা সংবিধানের 30 নং ধারায় উল্লেখ করা রয়েছে। ঠিক আছে, সংবিধানের 30 নং ধারায় সেটা উল্লেখ করা রয়েছে। তারপর 24 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে 1976 সালের 42তম সংবিধান সংশোধনীর পূর্বে ভারতীয় সংবিধানের কত নং ধারায় উল্লিখিত হয়েছিল ধর্মনিরপেক্ষ শব্দটি? তো 1976 সালে 42তম সংবিধান যখন সংশোধন হয়েছিল, সেটার পূর্বে ভারতীয় সংবিধানের যে ধারায় ধর্মনিরপেক্ষ শব্দটি উল্লেখ করা ছিল, সেটা হলো 25 নং ধারায়। 25 নং ধারায় কিন্তু তখন ধর্মনিরপেক্ষ শব্দটি উল্লেখ করা ছিল। তারপর 25 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কত সালে শিক্ষার অধিকার আইন প্রাইভেট স্কুলগুলিতে সমাজের দুর্বলতর শ্রেণীর শিশুদের জন্য 25% আসন সংরক্ষণের কথা বলেছে? অর্থাৎ আমাদের যে সমাজে বা আমাদের সোসাইটিতে যেসব প্রাইভেট স্কুল রয়েছে, সেই সব স্কুলদের নির্দেশিকা জারি করেছে কত সালে? যে 25% আসন সংরক্ষণ করতে হবে কাদের জন্য? দুর্বলতর শ্রেণীর শিশু যারা রয়েছে তাদের জন্য। তো সেটা কিন্তু 2008 সালে সংবিধানে এরকম একটা নির্দেশিকা জারি করেছিল। ক্লিয়ার? এবার
আমরা 26 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে ভারতীয় সংবিধানের কত নং ধারায় বলা হয়েছে যে জরুরি অবস্থা ঘোষণাকালীন সময় ছাড়া মৌলিক অধিকারগুলি বাতিল করা যাবে না। শুধুমাত্র জরুরি অবস্থা যখন চলবে দেশের মধ্যে, একটা দেশে যখন জরুরি অবস্থা চলবে তখন কিন্তু তখনই মৌলিক অধিকারগুলোকে বাতিল করা যাবে। অন্যথায় যে কোনো ধরনের পরিস্থিতি সৃষ্টি করা হোক না কেন বা যে কোনো ধরনের ঝামেলাই হোক না কেন, তখন কিন্তু মৌলিক অধিকারগুলোকে বাতিল করা যাবে না। সেরকমটা নির্দেশিকা জারি করা হয়েছে 359 নং ধারায়। সংবিধানের 359 নং ধারায় কিন্তু সেরকম নির্দেশিকা দেওয়া রয়েছে। তারপর 27 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত মৌলিক অধিকারের ধারণার সাথে সাংবিধানিক প্রস্তাবগুলির উপর কোন কমিটির রিপোর্ট এর ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তো এটা কিন্তু রয়েছে সাপ্রু কমিটির রিপোর্ট 1945, এই রিপোর্টের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ক্লিয়ার? এবার 28 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভারতীয় সংবিধানের কত নং ধারায় ভারতীয় নাগরিকদের যে কোনো পেশা গ্রহণ ও ব্যবসা বাণিজ্য করার অধিকার প্রদান করা হয়েছে। অর্থাৎ একজন ভারতীয় নাগরিক সে যে কোনো ধরনের পেশা গ্রহণ করতে পারে কিংবা যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য করতে পারে, তো সেটা কিন্তু বৈধ হতে হবে। সে এরকমটা নির্দেশ দেওয়া রয়েছে 19-1 জি নং ধারায়। 19-1 জি নং ধারায় কিন্তু সেরকমটা নির্দেশ দেওয়া রয়েছে। ক্লিয়ার? এবার 29 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভারতীয় সংবিধানের কত নং ধারায় ভারতীয় সুপ্রিম কোর্টকে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলির সংরক্ষক ও অভিভাবক রূপে উল্লেখ করা হয়েছে। তো ভারতীয় সংবিধানে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন আপকামিং টিটেট 2024 এর জন্য। ভারতীয় সুপ্রিম কোর্টকে মৌলিক অধিকারগুলির সংরক্ষক ও অভিভাবক রূপে উল্লেখ করা রয়েছে সংবিধানের 32-1 নং ধারায়। 32-1 নং ধারায় কিন্তু এরকমটা নির্দেশিকা জারি করা হয়েছে। তারপর 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে যৌক্তিকতার বিচার বা টেস্ট অফ রিজনেবলনেস কত নং ধারার সাথে সম্পর্কিত। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। যৌক্তিকতার বিচার বা টেস্ট অফ রিজনেবলনেস যেটা রয়েছে সেটা 14 নং ধারার সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তো এই ছিল মৌলিক অধিকার থেকে 30 কোয়েশ্চেন্স। আমি আর মৌলিক অধিকার থেকে কোয়েশ্চেন আপলোড করব না, এগুলোই শেষ। এটাই আমার লাস্ট ভিডিও মৌলিক অধিকার থেকে, আর লাগবে না। আশা করি এই যে আমি টোটাল 80 কোয়েশ্চেন দিয়েছি, আশা করি এই মৌলিক অধিকার থেকে এই 80 কোয়েশ্চেন পড়লেই আপনারা এখান থেকেই একটা কোয়েশ্চেন পেয়ে যাবেন। তো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডির সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।